নকুল জানতে পেরে যায় যে অনিরুদ্ধর এই মিথ্যা অপবাদের পিছনে মৌলি আছে। তখনই নকুল রায়বাড়িতে গিয়ে সবার সামনে মৌলির আসল পরিচয় বলে দিলে ভয় পেয়ে যায় মৌলি আর নয়নতারা। ঈশানী তখন খুবই রেগে যায় মৌলি আর নয়নতারার উপরে। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে বানিয়া আর নন্দরাকে যখন মাথায় আঘাত করে বিদ্যুৎ সবাইকে নিয়ে পালিয়ে যায়, তখনই আরজু সেখানে চলে আসে। আর আরজু এসে দেখে যে বানি আর অন্তরা জ্ঞান হারিয়ে পড়ে আছে। তখনই জল দিয়ে ওদের জ্ঞান ফিরায় আরজু। তখন আরজু বানিকে জিজ্ঞাসা করে যে দিদি দিদি কি হয়েছিল, আর এই বিদ্যুৎটাই কোথায় গেল? তখনই বানি বলে চলে গেছে, আমাদেরকে পিছন থেকে মেরে এখান থেকে পালিয়ে গেছে। আমরা হাতের কাছে পেয়েও বিদ্যুৎকে কিচ্ছু করতে পারলাম না আরজু। তখনই আরজু বলে দিদি চিন্তা করো না, একবার যেহেতু দেখা পেয়ে গেছি এজন্য বারবার দেখা পাওয়ার সম্ভাবনা আছে। আমরা তো বেশি জানতে পেরেছি যে বিদ্যুৎ মরেনি, বেঁচে আছে, তাই দাদার কিছু হবে না। এরপরে অন্যদিকে দেখা যায় নকুল সেটা জানতে পেরে মৌলিদের বাড়িতে আসে। আর মৌলি ড্রয়িং রুমে বসে সে কফি খাচ্ছিল। তখনই নকুলকে দেখে উঠে দাঁড়ায় আর বলে যে আপনি এখানে কি করছেন, কেন এসেছেন এখানে? জ্ঞানমমির সঙ্গে দরকার আছে নাকি? তখনই নকুল বলে একদম চুপ করে থাকো মৌলি, তোমার কি মনে হয় আমি মায়ের সঙ্গে দেখা করতে এসেছি, তোমার গ্র্যান্ডমমির সঙ্গে? না, আমি তোমার সঙ্গে দেখা করতে এসেছি। তুমি আমাকে একটা সত্য কথা বলবে কি না, আমি এটা জানতে এসেছি। আমি খুব ভালো করেই জানি যে এই বিদ্যুতের লুকানোর পিছনে তোমার হাত আছে মৌলি। তখনই মৌলি বলে এসব আমাকে কেন বলছেন, আমি এসব কিছু জানি না, আমি নকুলকে লুকিয়ে রাখবো কেন? তখনই তখনই দেখা যায় যে নকুল বলে আমি খুব ভালো করেই বুঝতে পারছি, আমি কিন্তু তোমার কথা সবাইকে বলে দেব। তখনই ঈশানী আর পিনাকি চলে আসে আর বলে দাদা কি বলে দেবেন আপনি, কি করেছে মৌলি বলুন তো দাদা? তখনই নকুল বলে করেছে তো অনেক কিছু ঈশানী, কারণ আমি বলে দিলে ওর মাথাটা নিচু হয়ে যাবে না। তখনই মৌলি খুব ভয় পায়। তখনই পিনাকি বলে যে দাদা আপনি বলতে পারেন, কি হয়েছে, কি বলতে চাচ্ছেন বলুন। তখনই দেখা যায় যে নকুল বলে না আসলে কি বলবো বলো তো। তখনই দেখা যায় পিনাকি বলে এখানে কেন এসেছো দাদা? তখনই নকুল বলে আসলে আমার মেয়ের কথা খুব মনে পড়ছিল তো, তাই তোমাদের মেয়েটাকে দেখতে এসেছি। তখনই মৌলি মৌলি আমতা আমতা করতে শুরু করে। আর এদিকে নয়নতারাও এই কথাগুলো শুনে ভয় পেয়ে যায়, বলে এত বছর পরে নকুল এ কথা বলতে এ বাড়িতে এসেছে, ওর উদ্দেশ্যটা কি আমাকে জানতে হবে তো। এরপরেই দেখা যায় নয়নতারা বলে নকুল তোর মেয়ের কথা মনে পড়েছে বলে তুই এ বাড়িতে এসেছিস মৌলি দিদি ভাইকে দেখতে, আচ্ছা ঠিক আছে তুই দেখবো এখানে। তখনই নকুল বলে মা আমি এখানে বসতে আসিনি, আমি একটা কথা ঈশানীকে বলতে এসেছি। তখনই ঈশানী বলে কি বলবে দাদা বল। তখনই নকুল বলে ওঠে আসলে ঈশানী কি হয়েছে বলো তো, সেদিনের কথা কি তুমি ভুলতে পেরেছো আজও? তখনই ঈশানী বলে সেদিন কোন দিনের কথা বলছেন দাদা? তখনই নকুল বলে যেদিন তোমার মেয়ে জন্ম নিয়েছিল সেদিনের কথা। তখনই নয়নতারা বলে ও আবার আজকে ওই দিনের কথা মনে করাতে চাচ্ছে, কি কি বোঝাতে চাচ্ছে? তখনই ঈশানী বলে মনে মনে একটু একটু আছে দাদা, যে সেদিন অনেক বৃষ্টি হচ্ছিল, অনেক বৃষ্টি। তখনই নকুল বলে হ্যাঁ অনেক বৃষ্টি হচ্ছিল, সেখানেই তো সবকিছু শেষ হয়ে গেছিল। তখনই ঈশানী বলে কি শেষ হয়ে গেছিল দাদা, কি বলতে চাচ্ছেন? তখন নয়নতারা বলে এবার সবকিছু না ডুবিয়ে এই নকুলটা থামবে না, আমাকে কিছু একটা করতে হবে, এবার মাঠে আমাকেই নামতে হবে। তখনই দেখা যায় যে মৌলি মনে মনে বলে এসব ভালো হচ্ছে না, এই নকুল সরকারকে তো আমি আর বাঁচতে দেব না, ওকে সরিয়ে ফেলবো, আমার রাস্তা থেকে ওকে সরতেই হবে, না হলে না হলে আমি বিপদে পড়ে যাব, আর আমি বিপদে পড়বো এটা আমি কিছুতেই মানতে পারবো না। এই জন্য এই নকুল সরকারকে সরে যেতে হবে। এরপরেই দেখা যায় যে নকুল বলে মনে আছে তো সেদিন আরো অনেক কিছু ঘটেছিল আমার জীবনেও। তখনই ঈশানী বলে হ্যাঁ দাদা, সেদিন তো আপনার জীবন থেকে আপনার সন্তান হারিয়ে গিয়েছিল। তখনই পিনাকি বলে হ্যাঁ। তখনই এই নয়নতারা বলে এই পিনাকি এসব কথা থাক না, শুধু শুধু এসব কথা মনে করে কষ্ট কেন পাচ্ছিস, এইসব কথা বলে মনে করে কষ্ট পাওয়ার কোনো প্রয়োজন নেই। তখনই পিনাকি বলে মা থামো তো, আমি আরো কিছু বলতে চাচ্ছি। তখনই ঈশানী বলে দাদা আমার একটা অদ্ভুত অনুভূতি সেদিন হয়েছিল, কিন্তু সেটা আমার স্বপ্ন না ঘোরের মধ্যে ছিলাম নাকি জানি না। যখন আমাকে অপারেশনের পরে কেবিনে দেওয়া হয়েছিল তখন আমার হাপচা হাপচা মনে আছে যে সে ঘরে কেউ প্রবেশ করেছিল, কিন্তু আমার কথা বলা আমার আমার কোনো শক্তি ছিল না, এজন্য আমি ভাবছি যে ওটা হয়তো আমার ঘোরের মধ্যে। তখনই দেখা যায় নয়নতারা বলে হ্যাঁ ঠিক বলেছো বৌমা।
কারণ ওই সময় তো এরকম কিছু অনুভূতি হয়, কারণ একজন মা হওয়ার যে কতটা যন্ত্রণা সেটা শুধু একজন মাই বলতে পারে। যেমন আমি নকুলকে জন্ম দিয়েছিলাম, আমি কি বুঝিনি? তখনই ঈশানী বলে, হ্যাঁ সেটা ঠিক আছে, কিন্তু সেদিনের অনুভূতিটা আমার এখনো মনে পড়ে, যে আমার মনে হয়েছিল ওখানে ওখানে অন্য কেউ এসেছিল, আমি এটা মনে করতে পারছি না কে এসেছিল। তখনই মৌলি বলে যে মম, এসব কিছু থাক না মম, এসব কিছু আর শুনতে ভালো লাগছে না। তখনই নকুল বলে, কেন মৌলি, আজকে আমার আর তোমার মায়ের মধ্যে কথা হচ্ছে, তুমি থামতে বলছো কেন? তুমি তো সেদিন ছোট বাচ্চা ছিলে, তুমি কিছু জানতে না, কিন্তু আমি তো অনেক কিছুই জানি। তখনই পিনাকি বলে, দাদা কি জানো তুমি, আমাদেরকে বলো দাদা। তখনই নয়নতারা বলে, কি আর জানবে বল। বলে পিনাকি সেরকম কিছু জানে না, আসলে তাদের মেয়েটা তো হারিয়ে গিয়েছিল সেদিন, ও অনেকটা কেঁদেছিল, তাই সেই বিষয়টা নিয়ে হয়তো কিছু বলার জন্য এ বাড়িতে এসেছে। তখনই দেখা যায় নকুল বলে, হ্যাঁ সেটা তো অবশ্যই, কারণ আমি তো সবকিছু বলার জন্য এসেছি। তখনই মৌলির হাত থেকে কাপটা নিচে পড়ে যায়। তখনই ঈশানী বলে, মৌলি এটা কি অসভ্যতামি হচ্ছে, কাপটা ধরে রাখতে পারছো না? তখনই মৌলি বলে, মম এটা গরম ছিল, হাতে লেগেছে। তখনই পিনাক্ষী মনে মনে বলে, আমি বুঝতে পারছি না নকুলের সঙ্গে মৌলির কিসের যোগ আছে। যখন নকুল দাদা এই বাড়িতে আসে, মৌলির কাছে আসে, মৌলি কিভাবে যেন নকুল দাদাকে দেখে খুব ভয়ে ভয়ে থাকে, বুঝতে পারি না। তখনই মৌলির দাদু আসে আর বলে, নকুল এখানে এসেছো কেন, এখান থেকে বের হয়ে যাও, তোমার কি সবসময় এই বাড়িতে আসার অজুহাত লাগে নাকি, সবসময় এই বাড়িতে ঢুকে পড়ো, এটা কিন্তু একদম ভালো দেখায় না। হ্যাঁ তোমার মা আছে, তোমার মার সঙ্গে দেখা করতে আসলেও আমার সঙ্গে আগে অনুমতি নেবে, তারপরে এ বাড়িতে প্রবেশ করবে, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তখন ঈশানী বলে, বাবা থামুন তো, দাদা এ বাড়িতে আসতেই পারে। তখনই মৌলির দাদু বলে, না আসতে পারে না, এ বাড়িতে যখন তখন আমি বাইরের লোককে এলাও করব না, তাই এ তো বাইরের লোক। তখনই নয়নতারা মনে মনে বলে, আমাকে আজকে আমার ছেলের জন্য এটুকু হজম করতে হবে, কিন্তু আমার ছেলের সম্মান আমি ফিরিয়ে দেবই। এরপরে দেখা যায় যে নয়নতারা বলে যে পিনাকি, নকুল চলে যা বাবা। এরপরে নকুল চলে গেলে তখনই মৌলিকে নিয়ে উপরে চলে যায় নয়নতারা। তখনই দেখা যায় যে পিনাক্ষী একেবারেই ভেঙে পড়ে। তখন ঈশানী বলে, পিনাক্ষী তোমার কি হয়েছে, তুমি এভাবে রিয়াক্ট করছো কেন, বলো তো পিনাক্ষী। তখনই পিনাক্ষী বলে, ঈশানী আমি তোমাকে কি বলবো বলো, আমার কিছুদিন যাবৎ মৌলি আর নকুল দাদার ব্যবহারটা ভালো লাগছে না, সুবিধার মনে হচ্ছে না। তখনই ঈশানী বলে, কি বোঝাতে চাচ্ছ তুমি? তখনই পিনাক্ষী বলে, আমি আমি অনেক দিন থেকেই ফলো করছি, মৌলি 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 নকুল দাদার কাছে হাত জোর করে কিছু একটা গোপন করতে বলে, আবার নকুল দাদাকে দেখলে মৌলি খুবই ভয় পেয়ে যায়, কিন্তু কিসের জন্য হচ্ছে বুঝি না, মৌলি তো কাউকে দেখে ভয় পাওয়ার মেয়ে নয়। তখন ঈশানী বলে, আমাদেরকে খুঁজে বের করতে হবে আসলে কিসের জন্য এমনটা করছে। এরপরেই দেখা যায় যে মৌলি ঘরে এসে খুবই রেগে যায় আর নয়নতারাকে বলে, গ্র্যান্ড মমি এবার কিন্তু আমি আর চুপ করে থাকবো না, তোমার ছেলে কি শুরু করেছে বলো তো, আমার জীবনটা কি পুরো হেল করে দেবে ও। এবার আমি তোমাকে বলে দিচ্ছি গ্র্যান্ড মমি, ও যদি আমার পথে এভাবে বাধা সৃষ্টি করে তাহলে কিন্তু আমি ওকে ছড়িয়ে দিতে বাধ্য হব, একেবারে পৃথিবী থেকে সরিয়ে দেব। তখন নয়নতারা বলে, না না, এ কাজ ভুলেও করবে না দিদি ভাই, তুমি যেভাবে আমার নাতনি নকুল আমার সন্তান, আমি নকুলের ক্ষতি কোনোদিনও চাইবো না, নকুলের জন্যই আমার এত লড়াই, তাই নকুলের কোনো ক্ষতি হোক সেটা আমি চাই না। তখনই মৌলি বলে, গ্র্যান্ড মমি তাহলে আমি তো ফেসে যাব, তুমি কি বুঝতে পারছো না আমার বিপদ হতে পারে? তখনই নয়নতারা বলে, সেটা আমার উপরে ছেড়ে দাও, আমি দেখে নেবো। এরপরে বানি তানিয়াকে জিজ্ঞাসা করে, মামাম এখন একটু কথা বলো মামাম, তুমি যদি কথা না বলো তোমার বাবাকে ওরা নিয়ে যাবে, আর কখনো তুমি তোমার বাবাকে খুঁজে পাবে না। এদিকে তানিয়া কোনো কথাই বলতে পারে না। তখনই দেখা যায় যে বানি খুবই চিন্তায় পড়ে যায় আর বলে, আমি কি করে অনিরুদ্ধ বাবুকে নির্দোষ প্রমাণিত করব, আমি তো কিছুই বুঝতে পারছি না, সব সময় অনিরুদ্ধ বাবুর দিকেই আঙুলটা উঠে যাচ্ছে, এটা তো হতে পারে না। এরপরে দেখা যায় তানিয়ার কাছে আবারও বানি জিজ্ঞাসা করলে তানিয়া শুধু মরে গেছে টুকুও বলতে পারে, অন্য কিচ্ছু বলতে পারে না, আর ফেল ফেল করে তাকিয়ে থাকে। তখনই বানি বলে, ওকে দে, তার মামামকে জিজ্ঞাসা করে কোনো লাভ হবে না, মাম্মাম তো কোনো কথাই বলছে না, মাম্মাম কিছু বলতেও পারছে না, তাহলে আমি কি করে অনিরুদ্ধ বাবুকে নির্দোষ প্রমাণিত করব, আমার মাথায় কিচ্ছু আসছে না। এরপরে দেখা যায় যে তানিয়া খুব ভয়ে বানিকে জড়িয়ে ধরে কান্না করতে থাকলে তখন বানি বলে, মামাম কান্না করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। এরপরে অন্যদিকে দেখা যায় সকালে
আবারও কোর্টের কাজ শুরু হয়ে যায়। সেখানে অনিরুদ্ধ তার নিজের কেস নিজেই লড়ার অনুমতিটাও পেয়ে যায়। এরপরে দেখা যায় জজ সাহেবের কাছ থেকে অনুমতিটা নিয়ে তার কাজটা শুরু করতে চায়। তখনই অনিরুদ্ধ বলে, আমার প্রথম প্রথম আমি এই বাণী চ্যাটার্জিকে ডাকব, ওনারকে আমার কিছু জিজ্ঞাসা করার আছে। তখনই বাণীকে ডাকে অনিরুদ্ধ বাণীকে জিজ্ঞাসা করে যে, আচ্ছা বাণী, আপনি কি বলতে চান, কোর্টের সামনে পেশ করুন। তখনই বাণী বলে যে, আমি বলতে চাই মাননীয় ধর্মপতার, আমি আমি যেটা দেখেছি সেটা আমি দেখেছি যে ওই বিদ্যুৎ বেঁচে আছে, কারণ বিদ্যুতের স্ত্রী কুয়াশাকে আমরা ফলো করতে করতে সেই জায়গাটা পৌঁছাই। আমি আরজু আর অন্তরা একটা পরিত্যক্ত গোডাউনে পৌঁছাই, আর সেখানে গিয়ে দেখতে পাই বিদ্যুৎ বেঁচে আছে। ওকে নিয়ে যখন পুলিশের স্টেশনে আসতে যাই, তখনই পিছন থেকে আমাদের কারা যেন মাথায় আঘাত করে, ওখানে জ্ঞান হারিয়ে ফেলি। আর কিছুক্ষণ পরে যখন জ্ঞান ফেরে, তখন ওখানে কাউকে আর পাইনি, সবাই পালিয়ে গেছে। তখনই দেখা যায় যে অ্যাডভোকেট মান্না বলে ওঠে যে, এসব মিথ্যে কথা, এসব মন গড়া গল্প ধর্মপতার। ও যা কিছু করছে মিসেস চ্যাটার্জি, সব কিছু মন গড়া গল্প। অন্য কেউ সাক্ষী আছে? এটা তো যাদের নাম বলছে তারা ওনাদেরই আত্মীয়রা তো আত্মীয়দের পাশে থাকবেই। তাই এটা প্রমাণিত হয় না যে ওনার যে বয়ানবন্দি দিচ্ছে সেটার ক্ষেত্রে যে বিদ্যুৎ বেঁচে আছে। আমি বলছি বিদ্যুৎ বেঁচে নেই, যথেষ্ট প্রমাণ আমার কাছে আছে ধর্মপতার। তখনই দেখা যায় যে মৌলি এটা নিয়ে খুবই হাসতে থাকে। এরপরে এই নয়নতারাও হাসতে থাকে। তখন এটা ফলো করে ঈশানী আর বলে যে, এবার আমি আর ক্ষমা করব না মৌলি। আমি জানি এই সব পিছনে তুমি আর ছোট মা আছো, তাই তোমাদেরকে এবার উচিত শিক্ষা দেওয়ার সময় এসে গেছে মৌলি। এবার আর তোমাদেরকে থামিয়েও দেব না, এবার তোমাদের শাস্তির ব্যবস্থা করব। তখনই দেখা যায় যে মৌলি কুয়াশাকে বলে যে, তোমার ড্রামাটাকে তুমি শুরু করতে পারো না? এভাবে চুপটি করে বসে আছো কেন? কেউ কি দেখে বুঝতে পারবে যে তোমার হাজবেন্ড মারা গিয়েছে? তখনই কুয়াশা উঠে দাঁড়িয়ে বলে, ধর্মদা আমাকে একটু সাহায্য করুন, আমার শীতের সিঁদুর কেড়ে নিয়েছে এই বাণী আর বাণীর বর, আপনি ওদের শাস্তির ব্যবস্থা করুন। ওরা আমার বরটাকে মেরে গুম করে দিয়েছে, বুড়িটাকেও আমাদের কাছে দেয়নি। আপনি কিছু একটা করুন, আমি আর সহ্য করতে পারছি না। আপনি এই বাণী আর তার বরটাকে শাস্তির ব্যবস্থা পাইয়ে দেন। আপনি আমার ন্যায় বিচার করিয়ে দিন জজ সাহেব। আমি আর এই সব কিছু নিতে পারছি না। আমি আমি আর এইসব সহ্য করতে পারছি না। আমার কাছ থেকে আমার ভালোবাসার বরটাকে কেড়ে নিয়েছে। তখনই জজ সাহেব বলে, আপনি চুপ করুন অ্যাডভোকেট মান্না, আপনার আপনার সব কিছু চুপ করতে বলুন। তখনই দেখা যায় মান্না বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ জজ সাহেব, আমি বলছি। কুয়াশাকে বসতে বলে। এরপরই দেখা যায় যে বিদ্যুৎ বলে, আমি আরেকটা অনুমতি দিতে চাই জজ সাহেব, আমি কুয়াশা ঘোষকে এখানে ডাকতে চাই। তখনই দেখা যায় যে কুয়াশাকে ডাকার কথা শুনে অ্যাডভোকেট মান্না খুব ভয় পেয়ে যায় আর মনে মনে বলে, এই মেয়েটাকে তো বিশ্বাস নেই, এই মেয়েটা মুখ ফুসকে কিছু বলে দিতে পারে। এরপরে দেখা যায় যে কুয়াশা চলে আসে। এরপরে অনিরুদ্ধ কুয়াশাকে জিজ্ঞাসা করে যে, এই যে কুয়াশা ঘোষ, আমি আপনাকে যা বলবো আপনি সত্য কথা বলতে পারবেন তো? তখনই কুয়াশা বলে, হ্যাঁ আমি যা বলবো সত্য বলিব। এরপরেই দেখা যায় যে অনিরুদ্ধ জিজ্ঞাসা করে, হ্যাঁ সব সময় তো শোনা যাচ্ছে আপনার বরটাকে মারা হয়েছে, আপনার বরের কোনো বডি খুঁজে পাচ্ছে না। তখনই কুয়াশা বলে, সেটা আপনিই করেছেন, আবার আপনি আমাকে জিজ্ঞাসা করছেন? তখনই অনিরুদ্ধ বলে, আমি যে প্রশ্ন করবো তার উত্তর দেবেন। আপনার বর মারা গেছে, আজ কয়েকদিন আপনার বরের কোনো হদিশ পাচ্ছে না, কিন্তু আপনার তো মুখে মেকআপের অভাব নেই। তখনই দেখা যায় কুয়াশা বলে, হ্যাঁ থাকতেই পারে, কারণ আমার বরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু আমি তো একটা সেলিব্রিটি, আমার মুখে সবসময় মেকআপ থাকতেই হয়। জজ সাহেব, আমি সবসময় লাইভ করি, তাই এটুকু মেকআপ আমাকে করতে হবে। আমাকে তো আর মেকআপ ছাড়া লাইভে আসতে পারবো না, এই জন্য এটুকু করা আমার জন্য দরকার। জজ সাহেব, আপনি বুঝতে পারছেন তো? তখনই দেখা যায় যে এ কথা শুনে বাণী খুবই রেগে যায়, বলে, নির্লজ্জ বেহায়া একটা মেয়ে, ওর নিজেদের স্বার্থের জন্য আমাদেরকে ফাঁসিয়ে দিচ্ছে। তখনই অনিরুদ্ধ বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আরেকটা কথা বলি, আপনাকে না খুব সুন্দর লাগছে কুয়াশা ঘোষ, আপনাকে এই শাড়িতে না খুব মিষ্টি দেখাচ্ছে, খুব মানিয়েছে। তখনই কুয়াশা বলে, সত্যি বলছেন এই শাড়িতে আমার খুব সুন্দর লাগছে? বলুন তো, এই শাড়িটা আজ দুদিন আগেই 4,000 টাকা দিয়ে কিনেছি, অনেক সুন্দর হয়েছে না শাড়িটা? তখনই দেখা যায় এই কথাগুলো শুনে জজ সাহেব রেগে যায়। এরপরে দেখা যায় যে অ্যাডভোকেট মান্না বলে, এবার হেরে গেছি, এই কেস জিতার আর কোনো চান্সই নেই, নিজের মুখেই সবকিছু ফাঁস করে দিচ্ছে। তখনই মৌলি বলে, গ্র্যান্ডমামি দেখতে পাচ্ছ নির্লজ্জ একটা মেয়ে,
কিভাবে বেশি বেশি কথা বলছে, এভাবে কথা বলে তো আমাদেরকে ফাঁসিয়ে দেবে এই মেয়েটা। তখনই দেখা যায় নয়নতারা বলে, মৌলি দিদি ভাই চুপ করো, দেখি কোন দিকে যায়। এরপরেই দেখা যায় অনিরুদ্ধ বলে, এবার বুঝতে পারছেন তো ধর্মপতার যে এসব কিছু ওনারা ফাঁসিয়ে, এখনো কিন্তু প্রমাণিত হয়নি যে ও বিদ্যুৎ ঘোষ মারা গেছে, কিন্তু এটা নিয়ে কিন্তু হইচই বেশি হচ্ছে। এখনো কুয়াশা ঘোষ নিজের সিঁদুর মোছেনি, শাখা খোলেনি, শাড়ি সাদা শাড়ি পরেনি, তাহলে কিসের প্রমাণিত হয় যে বিদ্যুৎ ঘোষ মারা গেছে? এখনো বিদ্যুৎ ঘোষ মারা গেছে এটা প্রমাণিত হয় না, কারণ তার বডি এখনো আমরা কেউ পাইনি, যেটা নিজে মুখে স্বীকার করলো উম, এই কুয়াশা ঘোষ। এজন্য আপনার কি কি সিদ্ধান্ত আপনি জানিয়ে দেবেন। তখনই দেখা যায় জজ সাহেব বলে ওঠে, হ্যাঁ আপনার কথায় যুক্তি আছে, সেটা মানছি, এখনো প্রমাণিত হয়নি যে বিদ্যুৎ ঘোষ মারা গেছে, বিদ্যুৎ ঘোষের এখনো ডেড বডি আমরা পাইনি। তখনই দেখা যায় যে অ্যাডভোকেট মান্না বলে ওঠে যে জজ সাহেব, এখনো কি প্রমাণিত হচ্ছে না যে আমার ক্লায়েন্টকে ফাঁসানো হচ্ছে, আমার ক্লায়েন্টকে মেরে ফেলা হয়েছে, এখনো বোঝা যাচ্ছে না? আমি তো যথেষ্ট প্রমাণ দিয়েছি। তখনই অনিরুদ্ধ বলে, এর প্রমাণে কিচ্ছু হয় না জজ সাহেব, কারণ এখন তো আমিও প্রমাণ করতে চাই, আমিও কিছু দেখাতে চাই, শুধু অ্যাডভোকেট মান্না যা বলবে তা তো হতে পারে না। তখনই জজ সাহেব বলে, হ্যাঁ একদম সঠিক কথা বলেছেন, এবার এবার উপযুক্ত প্রমাণ দিতে হবে আপনাদেরকে। তখনই বাণী বলে, আমি কি করে প্রমাণ করব, কি করে, কিছুই তো মাথাতে আসছে না, এবার আমি কি করে অনিরুদ্ধ বাবুকে নির্দোষ প্রমাণিত করব। এরপরে অ্যাডভোকেট মান্না বলে যে জজ সাহেব, এই লোকটাই হলো বিদ্যুৎ ঘোষকে মেরেছে, আমি আপনাকে বলছি আমার কাছে প্রমাণ ছিল, আমি তো করে দিয়েছি। তখনই তখনই বাণী বলে, এসব মিথ্যে কথা জজ সাহেব, উনি যা বলছে এটা মিথ্যে কথা। উনি উনি আমার মেয়েকে মারতে চায় না, আমাকে আমার আমার কোনো ক্ষতি করতে চায় না, তাহলে বিদ্যুৎকে কেন মারবে? এটা